আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। দ্রুত ভিসা পেতে তৃতীয় দেশে গিয়ে মার্কিন ভিসার আবেদন করা যাবে না। বিক্ষোভে উত্তাল নেপাল, চাপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিল সরকার। গাজায় হামাসের হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। মার্কিন সেনাদের বিরুদ্ধে মামলা করলেন দক্ষিণ কোরিয়ার যৌনকর্মীরা। শিকলবন্দি বাংলাদেশিদের ফেরত পাঠানো নিয়ে সমালোচনা। এবং ব্রঙ্কসের পথে পথে বাঙালিদের পদচারণা, বাজারগুলো সজ্জিত বাংলার সতেজ সবজি ফলে। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিকদের নিজেদের দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস অথবা কনসুলেটে সাক্ষাৎকারের জন্য আবেদন করতে হবে। অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকছে না। এ পরিবর্তনের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন ভারতীয় আবেদনকারীরা। এতদিন অনেকে দীর্ঘ লাইন এড়াতে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানির মতো দেশে ভিসার আবেদন করতেন। এখন থেকে তার সম্ভব হবে না। তবে আফগানিস্তান, কিউবা বা ইরানের মতো যেসব দেশে নিয়মিত ভিসা সেবা নেই, তাদের জন্য নির্দিষ্ট দূতাবাস থেকে আবেদন করার সুযোগ থাকবে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী বেশিরভাগ আবেদনকারীকে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। কমে গেছে ড্রপ বক্স সুবিধা। নেপালে তরুণদের আন্দোলন ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর সরকার ফেসবুক, এক্স, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গৌড়ং জানান, সহিংসতার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সরকার তরুণদের শান্ত থাকার এবং দ্রুত ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। এর আগে নিবন্ধন না করায় 4 সেপ্টেম্বর এসব প্ল্যাটফর্ম বন্ধ করা হয়। কিন্তু সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে তরুণরা আন্দোলনে নামে এবং তা সরকার বিরোধী রূপ নেয়। সংঘর্ষে অন্তত 20 জন নিহত ও শতাধিক আহত হন। বিক্ষোভের প্রভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবিও উঠেছে। গাজা উপত্যকার উত্তরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হঠাৎ আক্রমণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়। নিহতরা 401তম সাজুয়া ব্রিগেডের 52তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি গণমাধ্যম জানায়, গাজা সিটির একটি সামরিক অবস্থানে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত 904 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েমে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিদিনই নতুন হামলা ও হতাহতের ঘটনা ঘটছে। দক্ষিণ কোরিয়ার কয়েক ডজন নারী যৌনকর্মী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা করেছেন। তাদের অভিযোগ, মার্কিন সেনারা কয়েক দশক ধরে দেশটিতে অবৈধভাবে যৌন পেশা উৎসাহিত করেছে এবং যৌনবাহিত রোগের চিকিৎসার জন্য জোরপূর্বক তাদের আটক রেখেছে। সিউলের আদালতে দায়ের করা মামলায় নারীরা ক্ষতিপূরণ ও ক্ষমা দাবি করেছেন। তাদের অভিযোগ, মার্কিন সেনারা যৌনপল্লী ও বার নিয়মিত ব্যবহার করেছে এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার জেনেও তা ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি। 2022 সালে এসব নারী দক্ষিণ কোরিয়া সরকারের বিরুদ্ধে করা এক মামলায় জয় পান। তখন সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল, সরকার মার্কিন সেনাদের জন্য যৌন ব্যবসাকে উৎসাহিত করেছে এবং নারীদের জোরপূর্বক চিকিৎসা করিয়েছে। তবে নতুন মামলাটি সরাসরি মার্কিন সেনাদের জবাবদিহিতার আওতায় আনার প্রথম উদ্যোগ। মার্কিন সামরিক পরিবহন বিমানে শিকলবন্দি অবস্থায় ফেরত আসা বাংলাদেশিদের দৃশ্যকে অপমানের কোরিওগ্রাফি হিসেবে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, অভিবাসনের গল্পে যেমন স্বপ্ন থাকে, তেমনি থাকে শিকলের ঠান্ডা ধাতব শব্দ। সম্প্রতি এক আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান জানান, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা অনেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু তাদের হাতে হাতকড়া, কোমরে ও পায়ে শিকল ব্যবহারকে তিনি মানবিক মর্যাদা বিরোধী বলে মন্তব্য করেন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে অমানবিক ও অপমানজনক আচরণ নিষিদ্ধ, অথচ বাংলাদেশ সরকার এই ঘটনায় নীরব থেকেছে। তার মতেও রাষ্ট্রের উচিত কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো এবং দেশে ফিরে আসা মানুষদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া।
সড়কের পাশে ফুটপাত ধরে হাঁটলে চোখে পড়বে হরেক রকমের সবুজ ফল ও সবজি। ফুটপাতে হেঁটে চলছেন নানান বয়সী মানুষ, পাশে আছে বিভিন্ন সামগ্রীতে সজ্জিত দোকান। দেখে মনে হবে যেন বাংলার বনেদু কোনো এলাকা। তবে বাস্তবতা হলো এই চিত্র হাজার হাজার মাইল ধরে আটলান্টিকের ওপারের দৃশ্য। বলছিলাম নিউ ইয়র্কের ব্রঙ্কসের কথা। লক্ষাধিক বাঙালির বসবাসস্থল আমেরিকার এই শহরে, যাদের কার্যক্রম স্থানকে পরিণত করেছে বাংলার কোনো অংশ হিসেবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাঙালিদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। রাস্তাঘাটে বাঙালিদের পদচারণা এবং বাজারগুলোতে সাজানো রঙিন সবজি ও ফল সব মিলিয়ে যেন জীবন্ত বাংলার ছোঁয়া। বাংলা বাজার ফুড মার্কেট, ঢাকা সুপারমার্কেট, আল আকসা সুপারমার্কেট ও বাংলা টাউন সুপারমার্কেটের মতো দোকানগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাজা শাকসবজি, ফলমূল, মশলাপাতি, মাছ, মাংস এবং দুধ জাতীয় পণ্য পাওয়া যায়। এসব বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক মিলনের স্থান হিসেবেও পরিচিত। ঐতিহ্যবাহী খলিল বিরিয়ানির সুবাসও মিলে এই অঞ্চলে। এছাড়া পার্কচেস্টার ফার্মেসি এবং গোল্ডেন প্যালেসের মতো প্রতিষ্ঠানগুলো আছে এই স্থানে, যেখান থেকে প্রতিনিয়ত সেবা নিচ্ছেন শত শত বাঙালি অবাঙালি। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বাজারেও বৈচিত্র্য এবং সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখানকার প্রবাসীরা শুধুমাত্র কেনাকাটার জন্যই আসছেন না, তারা দেশের স্বাদ ও সংস্কৃতির সাথে সংযুক্ত থাকতে চাচ্ছেন। আমাদের দোকানগুলোতে পাওয়া তাজা শাকসবজি, ফলমূল, মশলাপাতি এবং অন্যান্য খাদ্য সামগ্রী তাদের প্রবাস জীবনে ঘরের অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে। এই চাহিদা ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। ফলে আমরা আরও তাজা পণ্য সরবরাহ করতে পারি এবং আমাদের গ্রাহকরা দেশের স্বাদ বজায় রাখতে সক্ষম হচ্ছেন। প্রবাসী বাঙালিরা বলেন, ব্রঙ্কসের এই বাজারগুলো আমাদের জন্য শুধু কেনাকাটার স্থান নয়, বরং দেশের সাথে সংযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে আমরা তাজা শাকসবজি, ফলমূল, মাছ ও মাংস কিনে পরিবারের জন্য দেশীয় স্বাদ বজায় রাখতে পারি। এছাড়াও বাজারগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। প্রতিটি দোকান আমাদের ঘরের স্বাদ মনে করিয়ে দেয় এবং প্রবাস জীবনের একাকিত্ব কিছুটা কমিয়ে আনে। 1970 ও 80-এর দশকে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাঙালি শ্রমিক ও শিক্ষার্থীরা ব্রঙ্কসে আসে। মূলত খুচরা বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল শিল্পে কাজ শুরু করেন তারা। এরপর 1990-এর দশক থেকে পরিবার সহ স্থানান্তর বৃদ্ধি পায় এবং এ অঞ্চলে ব্যবসা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমানে ব্রঙ্কসে প্রায় 30টির বেশি বাংলাদেশি সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার কার্যক্রম চালাচ্ছে। ব্রঙ্কসে বেশ কিছু বাংলাদেশি সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন রয়েছে। এরা বাংলাদেশি উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে থাকে। ঈদ, বাংলা নববর্ষ ও দুর্গাপূজা উপলক্ষে ব্রঙ্কসের রাস্তাঘাট প্রাণবন্ত হয়ে ওঠে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। লন্ডনের বিখ্যাত শেফ তানভীর এখন বাফেলোতে। নিউ ইয়র্কের সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অফ আমেরিকার বনভোজন। চট্টগ্রাম বন্দরে অনধিকার প্রবেশ ও চুরির চেষ্টায় আটক এক। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী। আরাকান আর্মির টিকে থাকার প্রধান ভরসা মাদক ব্যবসা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং টঙ্গী শিল্প এলাকায় ব্রাইট ইউথ ইউনিয়নের উদ্যোগে ব্রাইট ইউথ স্কলারশিপ। আবারও স্বাগতম সিবিএন টিভিএসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের বিখ্যাত শেফ তানভীর এখন কাজ করছেন বাফেলোর আসসালাম কাবাবে। এর আগে তিনি নিউ ইয়র্কের দুটি রেস্টুরেন্টের শেফ হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাতের জাদুতে মুগ্ধ ভোজন রসিকরা শুধুমাত্র তার রেসিপি টেস্ট করতে ছুটে যাচ্ছেন বাফেলোতেও। বিস্তারিত প্রতিবেদনে। 8 বছর লন্ডনে শেফ হিসেবে কাজ করার পর আমেরিকা পাড়ি জমান শেফ তানভীর চৌধুরী যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে কাটিয়ে দেন তার বাবুর্চি জীবনের আরও 6টি বছর। তার হাত ধরেই নিউ ইয়র্কে শুরু হয় শেফ মহল ও মেহমান রেস্টুরেন্ট নামের দুটি রেস্তোরাঁ। সেখানে তিনি অর্জন করেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হৃদয়। তার তৈরি খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হননি এমন মানুষ মেলাভার। লন্ডনে থাকাকালীন সময়ে ক্যারি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তানভীর। নিউ ইয়র্কে এসে নিত্য নতুন খাবারের জগতে তাক লাগিয়ে অল্প দিনে জনপ্রিয় হয়ে ওঠা শেফ তানভীর
বর্তমানে কাজ করছেন বাফেলোর সালাম কাবাবে। সেখানেও তিনি সৃষ্টি করেছেন আলোড়ন। তার হাতের তৈরি খাবার খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভোজন রসিকরা, যারই ধারাবাহিকতায় ছুটির দিন সহ সপ্তাহের প্রতিটি দিন সালাম কাবাব থাকে হাউসফুল। স্পেশাল কাবাব, ফ্রেশ লাইভ আমরা কাবাব করে থাকি। সো আপনারা যারাই দেখছেন ইনশাল্লাহ ট্রাই করবেন। বাফেলো থেকে তো অবশ্যই আপনাদেরকে ফার্স্ট আমন্ত্রণ। আর নিউ ইয়র্ক থেকে যারা আসবেন, আমার যেমন আজকে আমার ভাই আসছেন। সো আমি বেসিক্যালি লন্ডন ছিলাম 8 ইয়ার্স অ্যান্ড ম্যানহাটন আরো 6 ইয়ার্স এর মতো কাজ করেছি। এবং নিউ ইয়র্কে আমি 2টা রেস্টুরেন্ট ওপেনিং করেছি, শেফ মহল প্লাস জামাইকা 168 মেহমান রেস্টুরেন্ট। আমি লন্ডন থেকে কারি অ্যাওয়ার্ডও পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন নিউ ইয়র্ক থেকে এখন বাফেলোতে, ওখানে আমি পার্মানেন্টলি মুভ হয়ে গেছি। এর জন্য বাফেলোর জন্য কাজ করতেছি। আপনারা যারা বাইরে থেকে আসবেন আগেই একটু রিজার্ভেশন দিয়ে দিবেন, কারণ প্রতিদিন আপনার এই হাউস ফুল থাকে, এভরিডে হাউস ফুল। বাফেলোর বাইরে থেকে আসা গেস্টদের উদ্দেশ্যে তানভীর চৌধুরী বলেন, যারা নিউ ইয়র্ক বা অন্যান্য স্টেট থেকে আসবেন অবশ্যই আপনারা আগে রিজার্ভেশন করে আসবেন। আগে তার তৈরি খাবার খাওয়া, ভোজন রসিকদের বাফেলোতে তার খাবারের টেস্ট করারও আহ্বান জানান তিনি। খাবারের গুণগত মান, পরিবেশ এবং আন্তরিক সেবার কারণে সালাম কাবাব বাফেলোতে ভোজন রসিকদের অন্যতম প্রিয় ঠিকানায় পরিণত হয়েছে। রেস্টুরেন্টের পর্যাপ্ত পার্কিং সুবিধা অতিথিদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলছে। লন্ডন থেকে নিউ ইয়র্ক, তারপর বাফেলো, প্রতিটি ধাপেই শেফ তানভীর প্রমাণ করেছেন তার মেধা ও পরিশ্রমের মূল্য। বাফেলোর খাদ্য জগতে শেফ তানভীর সৃষ্টি করেছেন নতুন এক মানদণ্ড। ডেস্ক রিপোর্ট, CBN টিভি, USA। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় রূপ নিল সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অফ আমেরিকার আয়োজিত বার্ষিক বনভোজন। গত 7 সেপ্টেম্বর অ্যাস্টোরিয়া পার্কে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। প্রবীণ থেকে তরুণ, নারী, পুরুষ ও শিশুসহ প্রবাসী সিলেটবাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী খেলাধুলা, শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র ও আড্ডায় মুখরিত ছিল অ্যাস্টোরিয়া পার্ক। নেতৃবৃন্দ বলেন, এই বনভোজন কেবল বিনোদনের আয়োজন নয়, বরং প্রবাসী সিলেটবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার একটি সুযোগ। অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অকুণ্ঠ সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। চট্টগ্রাম বন্দরে অনধিকার প্রবেশ করে ফ্রিজার কন্টেইনার থেকে তার চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ মেহেরাজ হোসেন পারভেজ। নিরাপত্তার সূত্রে জানা যায়, পারভেজ এনসিটি ডেলিভারি পয়েন্টের খালি রেফার কন্টেইনার থেকে তার কেটে সংগ্রহ করেন। তবে তার কাছে কোনো বৈধ পারমিট বা প্রবেশপত্র পাওয়া যায়নি। বিষয়টি নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করেন তিনি ব্যক্তিগত কারণে বন্দরে প্রবেশ করেন এবং অবৈধভাবে তার সংগ্রহ করেছেন। পরবর্তীতে বন্দরের নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে দ্রুত পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নিরাপত্তা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনধিকার প্রবেশ ও চুরির ঘটনা প্রতিরোধ করা যায়। টানা 2 দিনের বিক্ষোভ ও সহিংসতার পর অবশেষে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নেপালের কেপি শর্মা ওলি। মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি দেশটির সচিবালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওলি নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সহজ করতে তিনি সরে দাঁড়িয়েছেন। এর আগে রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে উত্তেজিত জনতা বিক্ষোভে নামেন। এ সময় একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলার শিকার হন ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবাউ। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবারের সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত 90 জন চিকিৎসাধীন আছেন। সংকট নিরসনে এর আগে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন ওলি, তবে বৈঠক শুরুর আগেই তিনি পদত্যাগ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক বিক্রি আরাকান আর্মির প্রধান আয়ের উৎস। এ কারণে সংগঠনটি টিকে আছে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দেশে প্রচুর মাদক ঢুকছে, তবে আগের তুলনায় ধরা পড়ার পরিমাণও বেড়েছে। ইয়াবার পাশাপাশি নতুন নতুন ধরনের মাদক হোটেলগুলোতে ছড়িয়ে পড়ছে। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তিনি আরও বলেন, আরাকান আর্মি এখন মিয়ানমারের সীমান্ত দখল করে নিয়েছে। তাদের মূল আয় মাদক থেকে এলেও সম্প্রতি কৃষিকাজে ঝুঁকছে। যদি কৃষির দিকে ঝুঁক বাড়ে তাহলে মাদকের প্রভাব কিছুটা হলেও কমবে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ ইয়াবা জব্দ করা হচ্ছে। এই সময় উপদেষ্টা ইলিশের প্রজনন কমে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এই সমস্যা সমাধানে কিভাবে উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে কাজ করছে। এখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সবাই উচ্চশিক্ষিত। জাতীয় নির্বাচনে আমরা শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ উপহার দিতে চাই। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট ইউথ ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রাইট ইউথ স্কলারশিপ 2025। গত 5 সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফলাফল প্রকাশ করা হয় সংগঠনটির ওয়েবসাইটে, যা এই আয়োজনকে করে তোলে ব্যতিক্রমী। এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নেয় 4র্থ থেকে 10ম শ্রেণীর মোট 153 জন শিক্ষার্থী। এতে প্রধান উপদেষ্টা মেহেদী হাসান, সিনিয়র উপদেষ্টা অন্তু চক্রবর্তী সহ স্থানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিটি গ্রুপ থেকে প্রথম 5 জন সহ মোট 15 জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। শীর্ষ 9 জন নগদ অর্থ পুরস্কার পান আর সকল অংশগ্রহণকারীকে বিশেষ উপহার দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সেবা, মানবতার মূলনীতি নিয়ে কাজ করছে সংগঠনটি। দর্শক, এই ছিল সিবিএন টিভি এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।